শেষ টেস্ট সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন জিম্বাবুয়ের। দুপুরে প্রস্তুতি শুরু করবে টাইগাররা। 28 এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশন। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14 ব্যাংকে 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বিসিবি। অধিক মুনাফা ও ব্যাংকের পৃষ্ঠপোষকতায় লাভ বাড়ছে বোর্ডের। পিএলে কুমিল্লায় ঢাকা ডার্বির উত্তাপ। বিকেলে আবাহনের চ্যালেঞ্জ নেবে মোহামেডান। শিরোপার পথে এগিয়ে যেতে চায় সাদা কালোরা, আশা ছাড়ছে না আকাশিনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14 ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে কম ঝুঁকিপূর্ণ আর অধিক মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে বিসিবি। আর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির 2 প্রভাবশালী পরিচালক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত 120 কোটি নয়, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন 14টি ব্যাংকে, যে নথি এসেছে সময় সংবাদের হাতে। গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুমতি ব্যাংকে। তবে ওই 2 ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি, এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সরশিপও। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ার কমিটমেন্ট। বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গুঞ্জনও সত্যি নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। 238 কোটি টাকা কেন আমি কোথাও সাইন করি না, টাকাগুলো যে গেছে ওখানে, এই যে নিউজ আসছে যে কেউ জানে না, এটা হলো এটার আনসার। আর এখানে সবগুলা 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো দেওয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন আর ইয়েলোতে নিয়ে গেছি টাকা। আর 12 কোটি টাকা কোথায় আছে? টেনশন ব্যাংকে 12 কোটি টাকা। আবার এদের থেকে আমি স্পন্সর পাইছি গিয়ে তোমার 12 কোটি টাকার কাছাকাছি। প্রতিশ্রুতি পাইছি আরো 25 কোটি টাকা, যেটা ওরা 2টা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে। আইএফআইসি, বেসিক, জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ। ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। ডিপিএল নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় ডু অর ডাই ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। মতিঝিলের ক্লাবটি হারলে আজই নিষ্পত্তি হতে পারে প্রিমিয়ার লিগের শিরোপা। মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। ডিপিএল ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিয়ন, বাংলাদেশ ক্রিকেট এবং ঢাকা প্রিমিয়ার লিগে আজকে একটা ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, মোহামেডানের অধিনায়ক। তিনি যখন গাজী গ্রুপের বিপক্ষে এই ম্যাচটি খেলছেন তখন তার মাথায় 1 বছরের স্থগিত একটি 1 ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ আজ থেকে 1 বছর পর যখন ঢাকা প্রিমিয়ার লিগের পরের আসরটি শুরু হবে, তখন তিনি যেই ক্লাবেই খেলুন না কেন সেই ক্ষেত্রে তাকে প্রথম ম্যাচটি নিষিদ্ধ থাকতে হবে। যদিও যেটা এই বছরের জন্য প্রযোজ্য হলেও পরবর্তীতে গতকাল আমরা দেখেছি যে তামিম ইকবাল তার ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে যে আলোচনা করেছেন, তার পরবর্তীতে টেকনিক্যাল কমিটি থেকে আসলে এই
সিদ্ধান্তটি জানানো হয়েছে যে আপাতত 1 বছরের জন্য অর্থাৎ এই মৌসুমের জন্য হৃদয়ের যে 1 ম্যাচের সাসপেনশন আছে সেটা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস এবং ক্রিকেটের কখনোই এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, যদিও উত্তর দেবার মতো সেরকম কেউ নেই। আর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটির কথা যদি বলি, মোহামেডানের এই ম্যাচটি আজ মহা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি যদি কোনো কারণে তারা পা পেছলায় তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের যে রেস সেই রেস থেকে ছিটকে যাবে। একই কথা আসলে আবাহনীর জন্য প্রযোজ্য। বিকেএসপিতে তারা লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে খেলছে এবং দুটো ম্যাচেই আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা মোহামেডানের কথা যদি বলি, 236 রানে অল আউট হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের যিনি মেইন ক্রিকেটার ছিলেন এনামুল হক বিজয়, তাকে জাতীয় দলে কল করবার জন্য তিনি চলে গিয়েছেন শেষ ম্যাচটা খেলবার পর। তবে আজ তার বদলে যিনি সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ারও কিন্তু দুর্দান্ত খেলেছেন। 80 রানের একটি ঝলমলে ইনিংস দেখেছি আমরা তার উইলো থেকে মিরপুরে। পরবর্তীতে অন্য ব্যাটাররা আসলে তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি, যে কারণে কিন্তু রানটা খুব বড় করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে মিরপুরের জন্য 236, সেটাও খুব একটা খারাপ সেটাও কিন্তু বলবার মতো নয়। মোহামেডানের বোলিং লাইন আপ দুর্দান্ত ছিল। মোহামেডানের পক্ষে আজ এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, নাসুম আহমেদ তারা হাত ঘুরিয়েছেন। তবে এবাদতের কথা আলাদা করে বলতে হয়, ইনজুরি থেকে ফিরে আসবার পর ঢাকা প্রিমিয়ার লিগে যেভাবে খেলছিলেন তাতে আজকেও আসলে খুব বেশি যে তিনি আশা দেখিয়েছেন সেরকম নয়। তবে মুস্তাফিজ এবং সাইফুদ্দিন দুর্দান্ত বোলিং করেছেন, যে কারণে আসলে শেষ দিকে অন্তত এসে গাজী গ্রুপ তাদের রানটা খুব একটা বড় করতে পারেননি। ব্যাটিংয়ে নামবে কিছুক্ষণ পরই আসলে মোহামেডান, তারপরেই বোঝা যাবে যে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অবস্থা তারপরে আসলে কোন দিকে যাচ্ছে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সব শেষ। ডিপিএলে ডু অর ডাই ম্যাচ মোহামেডানের জন্য, আবাহনীরও আজ শিরোপা নির্ধারণী ম্যাচ। এই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী নিয়ন মোহাইমিন। দেখছেন খেলার সময়। এবারে বিপিএল ফুটবলের খবর। প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তাপ ছড়াচ্ছে ঢাকা ডার্বি। ঘরোয়া লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দু দলই। মোহামেডানকে হারিয়ে শিরোপার রেসে টিকে থাকতে চায় আবাহনী। এদিকে 3 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য আলফাজ আহমেদের দলের। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3:30টায়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ। ঢাকা ডার্বি মাঠে গড়ানোর আগেই শুরু কথার লড়াই। দু দলের জন্যই এ লড়াই ঐতিহ্যের ধারক। এমন হাই ভোল্টেজ ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরাও। ফেডারেশন কাপের ফাইনালের বাকি অংশে নামার আগেই প্রিমিয়ার লিগে আবাহনীর সামনে আরও এক কঠিন পরীক্ষা। মোহামেডানের বিপক্ষে ম্যাচটি আকাশী নীলদের জন্য একরকম ফাইনালের মতোই। হারলেই পিছিয়ে যাবে শিরোপার দৌড় থেকে, আর জিতলে সুযোগ থাকবে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর। সাদা কালোদের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে টেবিলের 2-এ আবাহনী। 11 ম্যাচে 8 জয় আছে তাদের। বিগ ম্যাচ নিয়ে কোনো চাপ নয়, বরং সুযোগটা কাজে লাগাতে চায় ধানমন্ডির দলটি। তাদের কাছ থেকে কিছু পিছিয়ে আছি এবং সেটা রিকভারি করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সময়। আশা করছি যে এটা ফুটবল গোলের খেলা, এই খেলাটাতে যারা গোলের কাজে লাগাতে পারবে তারাই গেলে। আমাদের জন্য প্রতিটা খেলাই হচ্ছে আমরা ওই রকম ভাবে যদি আমরা আমাদের যে প্ল্যানিং আছে প্ল্যানিং অনুযায়ী খেলতে পারি তাহলে একটা ভালো হয়ে যাবে। এদিকে প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে মোহামেডান। এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে 10টিতেই জিতেছে মতিঝিলের দলটা। বিপিএল এর লম্বা সময় ধরে শীর্ষস্থান দখলে রেখেছে আলফাজ আহমেদের দল। উত্তাপ ছড়ানো ম্যাচে পূর্ণ পয়েন্ট নিজেদের পকেটে নিয়েই শীর্ষস্থান আরও মজবুত করতে চায় মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে টানা জয়ের লক্ষ্য তাদের। মোহামেডান আবাহনীর ম্যাচ তো সবসময় একটা ম্যাচের ম্যাচ হয়। ইনশাআল্লাহ 3 পয়েন্টের জন্য খেলবো এবং ভালো খেলে এখান থেকে 3 পয়েন্ট নিয়ে খেলবো। দু দলের মুখোমুখি শেষ 5 ম্যাচে 3 জয়ে এগিয়ে আছে মোহামেডান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। উপদেষ্টার সঙ্গে কাতার সফরে গিয়ে রোমাঞ্চিত 4 নারী ক্রীড়াবিদ। দেশে ফিরে নতুন এই অভিজ্ঞতার কথা জানালেন তারা। সফরে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর কাছে উন্নত মাঠ, ডরমেটরি, জিমনেশিয়াম ও রিহ্যাব সেন্টার সহ নানা চাহিদার কথা তুলে ধরেন ক্রীড়াবিদরা। পেয়েছেন আশ্বাসও। এদিকে সফরকালে কাতারের বিভিন্ন ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেছেন আফিদা শারমিনরা। দেশের ক্রীড়াঙ্গনে এ এক নতুন অভিজ্ঞতা। কাতারের আর্টনা সামিটে অংশ নিতে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হয়েছিলেন 4 নারী ক্রীড়াবিদ। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে ক্রীড়াবিদদের এই সফর, যেখানে ফাউন্ডেশনের প্রধান ও কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেন আফেইদা, রিপা, শারমিন ও সুমাইয়ারা। তুলে ধরেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও সাফল্য।
2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে সাড়া ফেলে দেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন নারী ক্রীড়াবিদরা। দেশে ফিরে সেই অভিজ্ঞতাই জানালেন গণমাধ্যমে। আর্জেন্টিনা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগায় গিয়ে উল্লাস করছে, তো এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি, ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না, এটাও দেখছি। মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে, তো অনেক ভালো লাগছিল সবকিছু মিলে। স্কয়ার একাডেমি গিয়েছি, ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি, ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। কতটা আগে গেছে যে প্রপার ইউজ করতেছে, যে একটা ফুটবল মাঠ ওটা হচ্ছে পিচ কাভারটা উঠিয়ে যে ওখানে হচ্ছে সুইমিং, তারপরে হচ্ছে অন্যান্য টেবিল টেনিস, বাস্কেটবল খেলাগুলো হচ্ছে। স্পোর্টস অবকাঠামোতে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। বিভিন্ন দেশে খেলাধুলায় বিনিয়োগ ও সাহায্য করে থাকে কাতার ফাউন্ডেশন। তাই প্রতিষ্ঠানটির প্রধানের কাছে নিজেদের চাহিদাগুলো তুলে ধরেন আফেইদা শারমিনরা। যেখানে ছিল উন্নত মাঠ, ডরমিটরি, জিমনেশিয়াম ও ইনজুরি স্বার্থে রিহ্যাব সেন্টার নির্মাণ, সব শুনে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহ্যাবের জন্য। তো আমরা সেই খেলের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ যে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। শুধু ক্রিকেট ফুটবল নয়, আলোচনা হয়েছে বিভিন্ন স্পোর্টস নিয়েও। ক্রিকেট ও ব্যাডমিন্টনের মতো ডিসিপ্লিনগুলোতে এগিয়ে থাকা বাংলাদেশ কাতারকে দিয়েছে সাহায্যের প্রতিশ্রুতি। ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রীড়াবিদরা। সুযোগ পেলে বাংলাদেশে ঘুরে যেতে চান কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের সব ফুটবল একাডেমি একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে। ৮ বিভাগের একাডেমি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। এশিয়ান কাপে খেলা নিশ্চিত করা এবং বিশ্ব ফুটবলে জায়গা নিশ্চিত করতে একাডেমিক কার্যক্রম পরিচালনার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ফুটবল ডেভেলপমেন্টে একাডেমির বিকল্প নেই, আবার শুধু একাডেমি পরিচালনা করলেই হবে না, নিশ্চিত করতে হবে মানসম্মত কোচিং, যে বিষয়টি এবার বেশ গুরুত্ব দিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন। মোটামুটি লম্বা সময় ধরে বিভিন্ন ক্যাটাগরির কোচ তৈরি করছে বাফুফে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একাডেমিগুলোতে তাদের কাজে লাগাতে চায় ফেডারেশন। এজন্য একটি নথিভুক্ত কারিকুলাম প্রণয়ন নিয়ে কাজ করছেন বাফুফে প্রধান। আমাদের ভিশন বাংলাদেশ ফেডারেশন থেকে যে আপনারা যারা স্বীকৃতি পাচ্ছেন অ্যাজ অ্যাক্রেডিটেড একাডেমি, সেই অ্যাক্রেডিটেড একাডেমিতে যদি আপনাদের কোনো প্লেয়ার রেজিস্টার্ড থাকে বা কোনো প্লেয়ারের সাথে আপনাদের চুক্তি থাকে, তাহলে সেই প্লেয়ার পরবর্তীতে যখন কোনো লিগে বা ক্লাব টিমে ট্রান্সফার হবে বা কেনা বেচা হবে, সেটারও একটা আর্থিক অনুদান এখন একাডেমিগুলো পাবে। আপাতত এশিয়ান কাপ খেলার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে দেশের ফুটবল, যা বাস্তবায়নের জন্য দরকার মানসম্মত ফুটবলার। এজন্য একাডেমি তৈরি করে তার গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই বলে জানান তাবিদ আওয়াল। মানে সবাইকে ভালোভাবে একই প্রশিক্ষণ দিয়ে লাভ, আপনাদের অ্যাসেস করব অ্যান্ড টার্গেটেড ভাবে আপনাদেরকে আমরা হেল্প করব, এটা হবে আমাদের প্রত্যাশা এবং আমাদের কমিটমেন্ট। অনেকে স্বপ্ন দেখছে আমরা বিশ্বকাপে খেলবো, কিন্তু কেমনি এগুলো বাস্তবায়ন হবে? প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না, পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু, আপনারা
সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। প্রান্তিক পর্যায়ের ফুটবল এগিয়ে নিতে রাজশাহীতে বাফুফের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালা, যেখানে অবকাঠামো, প্রশিক্ষণ, আর্থিক এবং প্রযুক্তিগত সহ নানা সুবিধার বিবেচনায় ক্যাটাগরি করে সনদ বিতরণ করা হয় 285টি একাডেমির মাঝে। প্লেয়াররা উদ্বুদ্ধ হবে, প্লেয়াররা খুব সহজে ফুটবল ফেডারেশনের পাইপলাইন খুঁজে পাবে। আমরাও যারা তৃণমূলের কোচ এবং সংগঠক রয়েছি তারাও আমরা উদ্বুদ্ধ হচ্ছি। এটা যদি কাজ করতে পারে পাইপলাইন প্লেয়াররা ভালো হবে এবং বাফুফে যদি আমাদের সরাসরি মানে সজাগ দৃষ্টিতে আমাদের দেখে, ভালো দৃষ্টিতে দেখে, আমরা আরও উন্নত প্লেয়ার তৈরি করতে পারবো। অনূর্ধ্ব 15-17 থেকে তো ফুটবলার উঠে, এখান থেকে যদি ফুটবলার আমরা তৈরি না করতে পারি তো ভবিষ্যতে আমরা ফুটবল অঙ্গন নিয়ে আমরা চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। 2020 সাল থেকে বাফুফে সারা দেশে একাডেমি নিবন্ধন শুরু করে। 5 বছরের লম্বা প্রক্রিয়া শেষে 1 তারকা বিশিষ্ট 268 ও 2 তারকা বিশিষ্ট 17টি একাডেমির নিবন্ধন দেয়া হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আবার স্বাগত খেলার সময়। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানাবো। সিরিজ বাঁচানোর মিশন শেষে শেষ টেস্ট সামনে রেখে সাগরিকায় প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে সকালে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। লাকাতুরায় প্রথম টেস্টে 3 উইকেটের লজ্জাজনক হারের পর হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে জয় চাই বাংলাদেশের। তাই তো স্কোয়াডে আনা হয়েছে 2 পরিবর্তন। ডিপিএলে পারফর্ম করা বিজয় আর তানভীরকে ডাকা হয়েছে দলে, যদিও একাদশে তাদের থাকার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ে ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে। সকালে দীর্ঘক্ষণ ব্যাটে শান দিয়েছেন বেন করান, শন উইলিয়ামসরা। বোলাররাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের। প্রথম টেস্টের মতো এই ম্যাচে টাইগারদের হারানোর লক্ষ্য মুজারাবানি। আবার স্বাগত খেলার সময়। পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল হিল ম্যারাথন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে নারী পুরুষ বিভিন্ন শ্রেণীর পেশার 300 জন দৌড়বিদ অংশ নেন এই ম্যারাথনে। পাহাড়ের আঁকা বাঁকা সড়কে চমৎকার এই ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। ধারাবাহিকতার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ের আঁকাবাঁকা পথে ছুটে চলা শুরু প্রতিযোগীদের। স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন 300 জন দৌড়বিদ। দেশীয়দের পাশাপাশি এ আয়োজনে অংশ নেন বিদেশিরাও। চারিদিকে পাহাড় আর মনোরম প্রকৃতি, এ যেন সবুজের মাঝে হারিয়ে যাওয়া। তবে লক্ষ্যে অবিচল প্রতিযোগীরা। বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্সের উদ্যোগে আয়োজিত 21 কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজির হন এই প্রতিযোগীরা। রাজার মাঠ থেকে শুরু হয়ে সুয়ালক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় 21 কিলোমিটার হাফ ম্যারাথন। 1 ঘন্টা 22 মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। রোমাঞ্চকর এ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। এর আগে আমি অনেকগুলো ম্যারাথন করেছি, ছোট হাফ ম্যারাথন, ছোট 7.5 কিলো, বাট আমার জন্য এই রানটা অভিজ্ঞতা নতুন। এই পাহাড়ি এলাকায় চারদিকে মনোরম পরিবেশ, পাহাড়, সুনির্মল গাছপালা এবং বাতাসের মধ্যে এই যে আমরা ম্যারাথন করতেছি, এইটা আসলে মানে জীবনের অন্যতম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পাহাড় মে উপর নিচে স্লোপস এন্ড অল, ভেরি নাইস ফিলিং, ভেরি বিউটিফুল। নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন এবং নিজের পরিচর্যা করুন। সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তরুণ সমাজকে ক্রীড়াক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে পার্বত্য জেলা বান্দরবানে আয়োজন করা হয় এই হিল ম্যারাথন। প্রতি বছর আয়োজনের কথাও জানান আয়োজকরা। দৈনন্দিন জীবনে স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য আমরা একটু উদ্যোগ নিয়েছি এবং আগামীতেও আমরা এটা অব্যাহত রাখবো। এর আগে 2024 সালে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছিল 4 শতাধিক প্রতিযোগী। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী লোকনাট্য উৎসব। 3 দিন ব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী লাঠিয়াল শিল্পী। তাদের মনোমুগ্ধকর কসরত দেখে উৎফুল্ল দর্শকরাও। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। লাল ফিতা এবং সাদা রঙের ধুতি পরে হাতে লাঠি নিয়ে ঢোলের তালে তালে ছন্দ আর আনন্দে মেতে উঠেছেন লাঠিয়ালরা। বিভিন্ন শারীরিক কসরত আর কলা কৌশল দেখিয়ে মাতিয়ে রাখছেন সবাইকে। নানা বয়সের লাঠিয়ালদের অংশগ্রহণে মুখর ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত বাসা চত্বর।
ঢোলের ছন্দ আনন্দে লাঠি নিয়ে একে অপর উপর ঝাঁপিয়ে পড়া আর আত্মরক্ষার কৌশল দেখে খুশি বৈশাখী লোকনাট্য উৎসব দেখতে আসা দর্শকরা বৈশাখী লোকনাট্য উৎসবে লাঠি খেলার আয়োজন করায় তুমুল সারা মেলে। জেলার বিভিন্ন জায়গা থেকে এই খেলা দেখতে আসেন নানা বয়সী মানুষ। উৎসবমুখর পরিবেশে লাঠি খেলায় অংশগ্রহণ করে উচ্ছ্বসিত লাঠিয়ালরাও। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতার দাবি জানান আয়োজকরা। আমরা আমাদের ছেলেদেরকে শিখেছি, অনেক বছর ধরে 50-60 বছর ধরে খেলাধুলা হইতাছে। নতুন প্রজন্মকে আমরা একটা দল তৈরি করছি এবং এদেরকে আরো প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণটা দিতে গিয়ে শিল্পকলা একাডেমি এবং সরকারের সার্বিক সহযোগিতা চাই। ঐতিহ্যবাহী এই খেলা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ও সংস্কৃতিকে ধরে রাখতেই এ ধরনের আয়োজন বলে জানান জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার। পড়াশোনার পাশাপাশি মানে যে সংস্কৃতি চর্চা, এই সংস্কৃতি চর্চাটাকে আরো বেশি বেগবান করার জন্য এই লোকনাট্য উৎসবগুলো করা অত্যন্ত জরুরি। জেলার বিভিন্ন স্থানে 30-এর অধিক লাঠিয়াল অংশ নেন এই প্রদর্শনী খেলায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় রাশেদ বলিকে হারিয়ে এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। দুজনের মধ্যে চলে 30 মিনিটের তুমুল যুদ্ধ। বলি খেলাকে ঘিরে লালদিঘির ময়দান এলাকায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলাও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাঁশ আর বালির তৈরি মঞ্চে চলছে শক্তির লড়াই, নাম বলি খেলা। 30 মিনিটের তুমুল লড়াই শেষে রাশেদ বলিকে পরাজিত করে কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। ঘোষণার পর হাত উঁচিয়ে শক্তির জানান দেন চ্যাম্পিয়ন। তবে পরাজয় মানতে রাজি নন রানার্স আপ রাশেদ। পরে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, চট্টগ্রামের প্রাণ, 100 বছরের ঐতিহ্যবাহী বলি খেলা। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশন, হেরিটেজ। এটাকে আমরা ধারণ করে আমরা ইনশাআল্লাহ আমাদের বংশ পরম্পরায় সেটাকে এগিয়ে নিয়ে যাব। ঐতিহাসিক লালদিঘির ময়দানে এবারের 116তম আসরে অংশ নেন 90 জনের বেশি বলি। ঢাকদুল আর বাদ্যযন্ত্রে তালে তালে উল্লাসে মাতেন নগরবাসী। এটা অনেক পুরনো বলি খেলা, আমি খাগড়াছড়ি থেকে আসছি কিন্তু দেখার জন্য। চেষ্টা করি প্রতিবার আসার জন্য, তা আসলে সবসময় হয় না। আমি 2 বার আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। বলি খেলাকে ঘিরে লালদিঘির ময়দান এলাকায় বসেছে 3 দিনের বৈশাখী মেলা, চলবে শনিবার পর্যন্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে 1909 সাল থেকে চলে আসছে এই বলি খেলা। প্রচলন করেছিলেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ টেস্ট সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন জিম্বাবুয়ের। প্রথম ম্যাচের ভুল শুধরে প্রস্তুতি শুরু টাইগারদের। 28 এপ্রিল সাগরিকায় ঘুরে দাঁড়ানোর মিশন। বিপিএলে কুমিল্লায় ঢাকা ডার্বির উত্তাপ। বিকেলে আবাহনের চ্যালেঞ্জ নেবে মোহামেডান। শিরোপার পথে এগিয়ে যেতে চায় সাদা কালোরা, আশা ছাড়ছে না আকাশী নীল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।